স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কারাগারে মুশতাকের মৃত্যুর বিচার দাবিতে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। পুলিশ ছাত্রদল সংঘর্ষের মামলায় ১৩ নেতাকর্মী ৫ দিনের রিমান্ডে। প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে পুলিশের ওপর হামলা অনভিপ্রেত বললেন তথ্যমন্ত্রী। ঢাকা মহানগরে ৫ বছরে মশা মারতে বরাদ্দ বেড়েছে ৫ গুণ। মশা তো কমেইনি, উল্টো বেড়েছে ৪ গুণ। অতিষ্ঠ নগরবাসী। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম ছাত্র সংগঠনগুলো। অচিরেই দাবি পূরণ করা না হলে দেশজুড়ে অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে সমাবেশ করে ৯টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাবন্দী কার্টুনিস্ট কিশোরের মুক্তি, কারাগারে লেখক মুশতাক আহমেদকে হত্যার বিচার ও মিছিল থেকে আটক ৭ শিক্ষার্থীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয় একটি মিছিল। ৩ শতাধিক শিক্ষার্থীর মিছিলটি শহীদ মিনার হয়ে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে মিছিলটি সচিবালয়ের দিকে এগুলে বিদ্যুৎ ভবনের সামনে আবারও আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে প্রতিমধ্যে বলা হয়েছিল যে আপনারা অন্য কোনো দিকে, সচিবালয় অভিমুখে না যেয়ে অন্য কোনো দিকে যেয়ে তারা সমাবেশ করতে পারে কিনা। এটা ছিল শুধুমাত্র অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বন্ধুভাবাপন্নভাবে তাদেরকে অনুরোধ ছিল। পুলিশের বাধার মুখে বিদ্যুৎ ভবনের সামনেই বিক্ষোভ সমাবেশ করে বাম ছাত্র সংগঠনগুলো। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, কিশোর কার্টুনিস্টকে অবিলম্বে মুক্তি দিতে হবে, ৭ জন নেতাকর্মীকে মুক্তি দিতে হবে, রুহুল আমিনকে মুক্তি দিতে হবে। লেখক মুশতাককে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে আরো বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকব। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলা শুরু করেছে। পরবর্তীতে তাদেরকে সাথে নিয়ে এই মিছিলকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধে রূপান্তরিত করব। পেশাজীবী সংগঠন সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের হাইকোর্টে করা জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে রোববার এই মামলায় বন্দি কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম। গত বছরের ৫ মে কার্টুনিস্ট কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ব্যবসায়ী মুশতাক আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সংস্থাটি। আহমেদ কবির কিশোরের জামিনের বিষয়ে আজকে আদালতে উপস্থাপন করেছি। এফআইআর এর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি যা ছিল সেগুলো উপস্থাপন করার পাশাপাশি তাকে এই র্যাব হেফাজতে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং নির্যাতনের কারণে তিনি অসুস্থ। তার ডান কান প্রায় অকেজ হয়ে গেছে বলা চলে এবং বাঁ পায়ে আঘাত করার কারণে সেটি ইনফেকশন হয়ে সেখানেও গুরুতরভাবে তিনি অসুস্থ এবং একা চলাফেরা করতেও সক্ষম নন, এরকম শারীরিক অসুস্থতার ব্যাপার আছে। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ১৩ দূতাবাসের বিবৃতি হতাশাজনক, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতদের এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা যান বৃহস্পতিবার। এর একদিন পরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন সহ ১৩ দেশের রাষ্ট্রদূত এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়। মৃত্যুর ঘটনা দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহ্বান জানান তারা।
বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। দেশের লোক করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিদেশি লোকগুলো এই নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। এইটা একটা তাজ্জুবের জায়গা। আর আপনারা মিডিয়া ওইটার কাভারেজ, এইগুলো কোনো দিন আমেরিকান মিডিয়া এন্টারটেইন করবে না। আমার দেশের মিডিয়া এইগুলো সব বর্জন করা উচিত। আপনার মিডিয়া ও লোকে সে এখানে মাতব্বরি করবে কেন? ইউ শুড স্টপ গিভিং পাবলিসিটি টু দিস সর্ট অফ নুইসেন্টলি। 3 দিনে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, গুরুত্বপূর্ণ নানা বিষয়ের মধ্যে বাংলাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদন আলোচনায় আসে। এতগুলো কংগ্রেসম্যানের আলাপ হয়েছে, পাওয়ারফুল কংগ্রেস সিনিয়র সেনেটররা, কেউ ধারে কাছে এটা নিয়ে আলাপই করে নাই। এটা বাংলাদেশি খালি আলাপ করে। বললাম না, বাংলাদেশি ভদ্রলোক ইন্টারভিউ নিলেন, বয়স হবে, উনি আল জাজিরার কথা তুলেছেন। যদি কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্টটা সত্যিকারে ইনভেস্টিগেট হতো, তাহলে উইড ডু দি ইনকোয়ারি অ্যান্ড টেক দ্য কারেক্টিভ অ্যাকশন, কালপিটগুলোর আমরা শাস্তি দিতাম। কিন্তু যেহেতু এটা এত বড় নাটক হয়েছে এবং আমাদের জন্য খুব উপকারে আসে নাই। অর্থনীতি, সন্ত্রাস ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। স্ট্র্যাটেজিক আপনার টার্গেট। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ স্বাধীনের উদ্দেশ্য এখনও অর্জন হয়নি। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর দায় সচেতন সমাজকেই নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আজ এক অনুষ্ঠানে কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 50 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদ এবং রাষ্ট্রচিন্তা 4 সংগঠনের পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। ডক্টর জাফরুল্লাহ বলেন, দেশ ভালো নেই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত ফল পেতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের কয়েক লক্ষ তো আত্মদান করেছেন, আপনাদের ত্যাগ, শ্রম, মেধা তার আজকে পর্যন্ত সেটার পরিপূর্ণতা লাভ করে নাই। বিশেষত গত যে মারা গেছে মুশতাক, তার পরিবার এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের ব্যর্থতার জন্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের 13 নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। আইনজীবীরা জানান, মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে আসামিদের 10 দিনের রিমান্ডের আবেদন জানায় শাহবাগ থানার পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার গভীর রাতে শাহবাগ থানায় ছাত্রদলের 47 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 200 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর মধ্যে সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখান থেকে 13 নেতাকর্মীকে আটক করে পুলিশ। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভের সময় রোববার প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্রদলের। জাতীয় প্রেস ক্লাবের ভেতরে বহিরাগতরা যেন ঢুকতে না পারে সেজন্য কর্তৃপক্ষকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে পুলিশের উপর হামলা, ছাত্রদলের ইটপাটকেল নিক্ষেপ অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মামুন। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে আজ একথা বলেন দুই মন্ত্রী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল পুলিশ সংঘর্ষের চিত্র এটি। এক পর্যায়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে ঢুকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মনে করেন, ওই ঘটনায় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের ভেতরে কোনোদিন পুলিশ না ঢুকলেও রোববার বাধ্য হয়েছে। সেই দিন যেইভাবে ইটপাটকেল ছুটছিল সেই সময় 2-1 হয়তো ঢুকেছে, কিন্তু সাধারণত ঢোকে না। এটা প্রেস ক্লাবের রীতি অনুযায়ী ঢোকে না। কিন্তু ওইখান থেকে যেইভাবে ইটপাটকেল ছুটেছিল, যেইভাবে মারামারির সৃষ্টিটা করলো, সেখানেও তাদের তো বোঝা উচিত ছিল যে এটা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মারামারি করাটা ঠিক হচ্ছে না। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ মনে করেন, প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে পুলিশের ওপর হামলা অনভিপ্রেত ও দুঃখজনক। কেউ যেন এভাবে প্রেস ক্লাবকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান তার।
এই ধরনের ঘটনা অনভিপ্রেত, দুঃখজনক, সেটি হওয়া অনুচিত, কিন্তু কেউ যাতে এইভাবে প্রেস ক্লাবকে ব্যবহার করতে না পারে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রেস ক্লাব একটি নিরপেক্ষ জাতীয় প্রতিষ্ঠান, সব রাজনৈতিক দলের জন্য সেটি উন্মুক্ত, সব মতের মানুষের জন্য উন্মুক্ত, সব পথের মানুষের জন্য উন্মুক্ত। সুতরাং সেখান থেকে যদি পুলিশের উপর হামলা হয়, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ হয়, সেটা খুবই অনভিপ্রেত। প্রেস ক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে ছাত্রদল পুলিশের ওপর হামলা চালিয়েছে বলেও মনে করেন তথ্যমন্ত্রী। টাকা নিয়ে শুধু আর্ট ফিল্ম। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় সমাবেশ। এরই মধ্যে শর্ত সাপেক্ষে নগরীর নাইস কনভেনশন সেন্টারে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি। এদিকে বগুড়ায় শ্রমিক নেতাদের উপর হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নানা দাবিতে মঙ্গলবার রাজশাহী বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি। প্রথমে অনুমতি না পেলেও পরে শর্ত সাপেক্ষে নগরীর নাইস কনভোকেশন সেন্টারে তা করার অনুমতি দেয় স্থানীয় প্রশাসন। এই সমাবেশ নিয়ে সরকারের অসহযোগিতার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আগামীকালকে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব এবং পরবর্তীতে সারা বিশ্ববাসী দেখছে বাংলাদেশের অবস্থা, ইনশাআল্লাহ সেভাবে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পাবে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক নির্বাচনমুখী দল। আমাদের মাইকিং করতে দেওয়া হয় না, শহরে কোনো পোস্টার করতে দেওয়া হয় নাই, কোনো ব্যানার লাগানো হয়নি। অলরেডি পুলিশ এগ্রেসিভ আক্রমণ তারা শুরু করে দিয়েছে, যেন কোনো অঞ্চল থেকে কালকের মিটিংয়ে আসতে না পারে। এদিকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ জেলা থেকে বাস চলাচল বন্ধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যাব আমি চাপাই, তো কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না, তো এখন কিভাবে যাব, মানে জনভোগান্তি, গাড়ির হয়রানি হচ্ছে আমাদের, আশেপাশে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, বগুড়ায় শ্রমিক নেতাদের ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হয় রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। 1 মাস আগে বগুড়াতে টার্মিনালে হামলা হয়েছিল শ্রমিকদের উপরে, শ্রমিক মালিকদের উপরে, এবং সেখানে গাড়ি টাড়িও ভাঙচুর হয়। সেই ক্ষেত্রে ওখানেও একটা আলটিমেটাম আছে আপনার এই ধর্মঘটে। রাজশাহীতে বিএনপির এই সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সোমবার বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এতে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন, দেশে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। যারা জীবনের বিনিময়ে দেশকে স্বাধীন করলো তাদেরকে যথেষ্ট মূল্য দেওয়া হচ্ছে না, তাদের কথা ইতিহাসে মর্যাদার সাথে লিপিবদ্ধ নাই, এবং তার সর্বশেষ উদাহরণ স্বাধীনতার ঘোষকের খেতাব তারা কেড়ে নিতে চায়। কত হৃদয়হীন এই রাজনৈতিক নেতারা যারা এই ধরনের চিন্তা করে। যারা প্রশিক্ষণ দিয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সামনের কাতারে ছিলেন, তারা পর্যন্ত বলেন যে তারাও যুদ্ধ করেছিলেন গণতন্ত্রের জন্য, তারাও যুদ্ধ করেছিলেন বৈষম্যহীন একটা সমাজের জন্য, তারাও যুদ্ধ করেছিলেন একটা মর্যাদাবান জাতি প্রতিষ্ঠার জন্য। দেশে গণতন্ত্র নেই। নেতারা বলেন, যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা পূরণ হয়নি। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান দলের মহাসচিব। এই স্বাধীনতা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার বা দলের নয়। এই স্বাধীনতা এই দেশে যারা সোনালী ফসল ফলায়, যারা পণ্য উৎপাদন করে, শ্রম দিয়ে অর্থনীতি সমৃদ্ধ করে, তাদের সকলের। আসুন এই 50 বছর পরে আমরা নতুন করে শপথ নেই 1971 সালের সেই স্বপ্ন বাস্তবায়নের, যা আমাদের একটি উদার গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানের শেষে প্রদর্শিত হয় স্বাধীনতার ইতিহাস নিয়ে তথ্যচিত্র। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বৃহস্পতিবারের মধ্যে মুক্তিযোদ্ধাদের আংশিক খসড়া তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই সংখ্যা হতে পারে 1.5 লাখ। উপজেলাগুলো থেকে পূর্ণাঙ্গ তথ্য না আসায় তালিকা প্রকাশের তারিখ বারবার পরিবর্তন হচ্ছে জানান তিনি। মুক্তিযোদ্ধার মোট সংখ্যা 1,80,000-এর বেশি হবে না জানালেন আকম মোজাম্মেল হক। বারবার তারিখ ঘোষণা করেও মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করতে পারছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত 25 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি। মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। স্বাধীনতার পর গত 49 বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ হয়েছে মোট 6 বার। সেই সাথে মুক্তিযোদ্ধাদের বয়স ও মানদণ্ড পাল্টেছে 11 বার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানালেন, সব উপজেলা থেকেই যাচাই বাছাই করা প্রতিবেদন না পাওয়ায় খসড়া তালিকা সময়মতো প্রকাশ করা যাচ্ছে না। এবার তাই সিদ্ধান্ত হয়েছে খসড়া তালিকা ধাপে ধাপে প্রকাশ করার। যে অবস্থায় আমরা যে পর্যন্ত পেয়েছি এই পর্যন্তই, আগামী এই সপ্তাহের মধ্যে আমরা অবশ্যই সেটা প্রকাশ করব। 15 দিনের সময় দিয়ে যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে, নামের বানান ভুল থাকে, 26 মার্চ আমরা ফাইনাল খসড়া প্রকাশ করে ফেলব। মন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে 1.5 লাখ মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ করা হবে। মাঠ পর্যায়ের তথ্য পেলে প্রকাশ হবে বাকি তালিকা। আমাদের কাছে তো যাচাই বাছাই গেছিল মাত্র 30,000, 36,000-এর মতো গেছিল। আরগুলো তো আমাদের কাছে আছেই। 1.5 লক্ষ তো হবেই, পুরো তালিকার বাইরে যাবে বলে মনে হচ্ছে না। 2020 সালের সরকারের সবশেষ তালিকা অনুসারে মুক্তিযোদ্ধার সংখ্যা 2,03,056 জন। তবে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবার পরেই জানা যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা বীর সেনানীদের প্রকৃত সংখ্যা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমা খাতে দুর্নীতির কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে বঞ্চিত না হয় সেজন্য সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর পরেও বিমা নিয়ে মানুষ সচেতন নয় উল্লেখ করে দ্রুত স্বাস্থ্য বিমা চালুর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। জেল থেকে বের হয়ে যোগ দিলেন চাকুরিতে। 1959 সালের 1 মার্চ কারামুক্ত হয়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক প্রধান হিসেবে কাজ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2020 সাল থেকে সেই দিনটিকেই জাতীয় বিমা দিবস হিসেবে পালন করছে সরকার। মুজিববর্ষের অঙ্গীকার বিমা হোক সবার, এ প্রতিপাদ্য নিয়ে এবছর পালিত হচ্ছে বিমা দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা ও বঙ্গবন্ধু শিক্ষা বীমা প্রদান করেন অর্থমন্ত্রী। সারা দেশে 50,000 শিক্ষার্থী পাবে বঙ্গবন্ধু শিক্ষা বীমা সুবিধা। এছাড়া বীমা খাতে অবদানের জন্য দেয়া হয় সম্মাননা। বীমা খাতে বঙ্গবন্ধুর পেশা জীবনের স্মৃতিচারণ ও অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বীমা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এই কোম্পানির কাজে তিনি ঢাকার বাইরে যাওয়ার একটা সুযোগ পেতেন, যে সুযোগে তিনি ধীরে ধীরে আমাদের যেমন সংগঠনের কাজ করা অথবা মানুষকে উদ্বুদ্ধ করা এবং এই বিমা শিল্পে আমাদের দলের বহু লোককে তিনি কাজ করার সুযোগ দিয়েছিলেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হিসেবে স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা সহ বিমার পরিধি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। গ্রাহকরা বিমা ক্ষেত্রে প্রিমিয়ামটা যাতে সঠিকভাবে দেন সেটাও যেমন প্রয়োজন, আবার বিমার টাকাও যেন সঠিকভাবে পান সে বিষয়ে যত্নবান হওয়া একান্তভাবে প্রয়োজন। যে কোনো দুঃসময়ে বিমা থাকাটা যে অনেক সুবিধা মানুষ পায় এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করা দরকার। বিমা খাতে দুর্নীতি প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকেও আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ এগিয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় 12 শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিভিন্ন পরীক্ষায় অসৎ উপায়ের দায়ে আরও 151 জনকে বিভিন্ন মেয়াদে
বহিষ্কার করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। প্রতিহিংসা এবং শিক্ষক রাজনীতির শিকার হয়ে পদোন্নতি হয়েছে এমন দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পক্ষে দালিলিক প্রমাণ তুলে ধরেন। সামিয়া বলেন, লেখাচুরির অভিযোগে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই। যে আর্টিকেল নিয়ে এই শাস্তি দেওয়া হয়েছে সেটি তিনি নিজে লেখেননি। সেই সঙ্গে ট্রাইব্যুনাল থেকেও শাস্তির কোনো সুপারিশ করা হয়নি। প্রতিহিংসার কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। ষড়যন্ত্র উদ্ঘাটনের জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক এবং চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 2017 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামিয়ার বিরুদ্ধে প্লেজারিজমের অভিযোগ করা হয়। কেন গত 4 বছর ধরে কথা বলিনি, কেন 4 বছর পর বলতে এসেছি? আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হুমকি ধমকির মধ্যে ছিলাম, প্রচণ্ড হুমকি ধমকির মধ্যে ছিলাম। আমাকে বলা হয়েছিল তদন্তাধীন বিষয়ে কথা বললে সেটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমি অভিযুক্ত হবে, আমাকে চাকরিচ্যুত করা হবে। মাদক আইনের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। ইরফানের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকায় আদালত এ মামলায় আর তদন্ত করার আদেশ দেননি। এর আগে 5 জানুয়ারি ইরফানকে অব্যাহতি সুপারিশ করে মাদক ও অস্ত্র মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন। গত 18 ফেব্রুয়ারি অস্ত্র মামলায় চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে ওই মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত। 2020 সালের 25 অক্টোবর নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনার দায়ে অভিযুক্ত হন ইরফান। এরপর তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুদকের চিঠি যশোরের বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছানোর আগেই দেশ ত্যাগ করেছিলেন প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার। এসবির ইমিগ্রেশন শাখা সোমবার আদালতকে এই তথ্য দিয়েছে। এসবি শাখা জানায়, চিঠি পৌঁছানোর 13 মিনিট আগেই তিনি দেশ ছেড়ে চলে যান। এর আগে পিকে হালদারের পালিয়ে যাওয়ার বিষয়ে হাইকোর্ট প্রশ্ন তুললে আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন মানিক জানান, 2019 সালের 23 অক্টোবর পিকে হালদার বিদেশে পালিয়ে যান। পাসপোর্ট জব্দ থাকার পরও তিনি কিভাবে পালিয়ে যান তা আদালত জানতে চান। একই সঙ্গে পিকে হালদার যেদিন দেশ ত্যাগ করেছিলেন সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বরতদের এবং দুদকের দায়িত্বে কে কে ছিলেন তার তালিকাও দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ করে বর্তমানে পরিবার পরিজন নিয়ে কানাডায় জীবনযাপন করছেন পিকে হালদার। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 4 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,416 জনের। 216টি ল্যাবে 24 ঘন্টায় 13,570 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 585 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.31%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,46,801 জনে। সুস্থ হয়েছেন আরও 873 জন। এ নিয়ে মোট সুস্থ 4,97,797 জন। পাঁচ বছরে মশা মারতে ঢাকা উত্তরে বরাদ্দ বেড়েছে 5 গুণ, দক্ষিণে বেড়েছে 3 গুণ। তবে গবেষণায় উঠে এসেছে, এতে নগরীতে মশা তো মরেইনি, বরং বেড়েছে 4 গুণ। 2 সিটি কর্পোরেশন বলছে, জলাশয়গুলো পরিষ্কার করতে না পারায় মশার বংশ বিস্তার ঠেকানো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে নতুন ওষুধ ছেটানোর পরিকল্পনা করা হয়েছে। 2019 সালে নগরবাসীর কাছে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে ডেঙ্গু। আক্রান্ত হয় কয়েক লাখ মানুষ, হয়েছে মৃত্যুও। 2020 সালে করোনার দাপটের মধ্যে ডেঙ্গুর প্রকোপ ছিল কম, এতে তৃপ্তির ঢেকুর তোলে 2 সিটি কর্পোরেশন। কিন্তু এবার গরমের শুরু থেকেই কিউলেক্সের উৎপাত বেড়েছে, মশায় অতিষ্ঠ নগর জীবন। মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি লার্ভা ধ্বংসে কয়েকটি লেক এবং খালে হাঁস ও তেলাপিয়া মাছ ছাড়েন মেয়র তাপস।
আর ইংল্যান্ড থেকে একটি ট্যাবলেট আনে ঢাকা উত্তর। বলা হয়েছিল যা লেগ ড্রেনে দিলে কাজ করবে 90 দিন। এতে কি কোনো কাজ হয়েছে? মশার জন্য মনে করেন মানে সন্ধ্যার পরে আপনার মনে করেন ঘরে থাকাটা খুব কষ্ট। বাসায় যে মশা কামড়ে আক্রান্ত হয়, আর যদি ঝিলটা পরিষ্কার থাকে, যদি সিটি কর্পোরেশন পরিষ্কার রাখে, মেয়র মহোদয়, ওয়ার্ড কাউন্সিলর যদি পরিষ্কার রাখে, তাহলে মশাগুলো থাকে না। মশা নিয়ন্ত্রণে সিটিতে বরাদ্দ বেড়েছে প্রতি বছরই। 2015-16 অর্থ বছরে ঢাকা উত্তরের বাজেট ছিল 14 কোটি টাকা। বাড়তে বাড়তে চলতি অর্থ বছরে দাঁড়িয়েছে 70 কোটি টাকায়। অন্যদিকে ঢাকা দক্ষিণে 2015-16 অর্থ বছরে বরাদ্দ ছিল 12 কোটি 50 লাখ টাকা। এবছর বরাদ্দ 35 কোটি টাকা। সাথে রয়েছে 300 কোটি টাকার সমন্বিত মশক নিধনের উদ্যোগ। শীত মৌসুমে দেখা যায় যে পানির প্রবাহ যেহেতু কমে যায়, তখন কিউলেক্স মশাটা বৃদ্ধি পায়। আমরা আশাবাদী যে আমরা যে পরিষ্কার আবর্জনা বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা নিয়েছি, এর কারণেও আগামীতে মশক অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। বৃষ্টি যদি হয় কাল বৈশাখীর সময়, তাহলে কিন্তু মশা কিন্তু অনেক 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 কমে যাবে। এবং অ্যান্টামোনিস্টরা বলছে যেহেতু গতবার বৃষ্টি অনেক বেশি হয়েছে, সুতরাং কিউলেক্স মশা উপদ্রবটা কিন্তু বেড়েছে। মশক নিধনে 8 মার্চ থেকে বিশেষ কর্মসূচি হাতে নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর 2 সপ্তাহের মধ্যেই নতুন ওষুধ ছিটানো শুরু করবে ডিএসসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানাচ্ছি শিরোনাম। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন মেনে প্রশংসা পাচ্ছে বাংলাদেশ দল। তামিমদের গ্রুপ অনুশীলন শুরু বৃহস্পতিবার। জুনে সেন্ট্রাল ভেন্যুতে খেলতে চায় আফগানিস্তান। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে আজ টিকা নিলেন 3 বিদেশি কোচ। নিউজিল্যান্ড সফরে কঠোর কোয়ারেন্টিন নিয়ম নীতি মানায় বাংলাদেশ ক্রিকেট দলের উপর সন্তুষ্ট দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 4 মার্চ থেকে ছোট ছোট গ্রুপে অনুশীলন শুরুর অপেক্ষায় দল। অধিনায়ক হিসেবে প্রথম সফরে সতীর্থদের কাছ থেকে সেরাটা চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বলেছেন, দল হিসেবে খেলতে পারলে আসবে সাফল্য। গত নভেম্বরের কথা, নিউজিল্যান্ড সফরে করোনা প্রোটোকল ভাঙার কারণে পাকিস্তানের সফর বাতিল হতে বসেছিল। শুরুতে তাদের 6 ক্রিকেটার করোনা পজিটিভ হন। এরপর প্রোটোকল ভঙ্গের কারণে নিউজিল্যান্ড বোর্ড জানিয়ে দেয়, নতুন করে কোনো নিয়ম ভাঙা হলে পাকিস্তান দলকে দেশে ফেরত পাঠানো হবে। এবার বাংলাদেশ যখন নিউজিল্যান্ডে, তখন করোনা প্রোটোকল নিয়ে কড়াকড়ির অন্যতম কারণ সেই পাকিস্তান কাণ্ড। তবে টাইগারদের টিম লিডার জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ দলকে নিয়ে সন্তুষ্ট। সবাই এই প্রোটোকল মেনে চলছে এবং আজকে সকালে একটা গভর্নমেন্টের সাথে একটা মিটিং ছিল সাবিদের, তো তারা দে আর কোয়াইট হ্যাপি। সো ফার আমরা কোনো ব্রিচ হয় নাই আমাদের প্রোটোকলের। এখন পর্যন্ত টাইগাররা সফলভাবে কোয়ারেন্টিনের 5 দিন পার করেছে। আরও 3 দিন এভাবে কাটানোর পর মিলবে মাঠে অনুশীলনের সুযোগ। কুইন্সটাউনে মূল ক্যাম্প শুরু 10 মার্চ। সেলফ আইসোলেশন ডিফিকাল্ট ছিল, এখনো চলছে অ্যাকচুয়ালি। বাট সত্যি কথা, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি মনে করেছিলাম যে আরো ডিফিকাল্ট হবে, বাট সামহাউ টাইম পাস হয়ে যাচ্ছে। কালকে যদি সবার আমাদের কোভিড টেস্ট নেগেটিভ আসে, তাহলে আমরা পরশু দিন থেকে মনে হয় জিম ইউজ করতে পারবো। এখানে 2টা জিম আছে নিচে, যেখানে আমরা ডিফারেন্ট গ্রুপে যাই ইউজ করতে পারবো। 4টি দলে ভাগ হয়ে দিনে 2 বার 30 মিনিট করে বাইরে বের হন ক্রিকেটাররা। পরিস্থিতি মানিয়ে নিতে শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব ঠিকঠাক, জানিয়েছেন জালাল ইউনুস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড থেকে ফিরেই বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে কোয়ারেন্টিন এবং ক্যাম্প হবে কলম্বোতে। 2 টেস্ট হওয়ার সম্ভাবনা বেশি ক্যান্ডিতে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। এদিকে ঘরোয়া ক্রিকেট শুরুর প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্যাকসিনের জন্য ক্রিকেটারদের তালিকা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সফর চূড়ান্ত, কিন্তু এখনও চূড়ান্ত নয় টেস্টের ভেন্যু। 2 টেস্টই হবে একই ভেন্যুতে। বিসিবি বলছে সেটা ক্যান্ডিতে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে লঙ্কান দ্বীপে পা রাখার পর কোয়ারেন্টিন আর ক্যাম্প হবে কলম্বোতে। ভেন্যুটার ব্যাপারে এখনও চূড়ান্ত হয়নি, তবে ওরা 1-2টা অপশনের কথা আমাদের বলেছেন এবং আমাদের ইনিশিয়াল ক্যাম্পটার ব্যাপারে আমাদের সাথে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আলোচনা হয়েছে। আমাদের কিছু অবজারভেশন তাদেরকে পাঠানো হয়েছে এবং উই আর এক্সপেক্টিং দেয়ার রেসপন্স বাই এ ডে অর টু। চূড়ান্ত হয়েছে আরও একটা সফর,
জুনে এশিয়া কাপের পর বাংলাদেশ দল খেলতে যাবে জিম্বাবুয়েতে। সেখানে 3টি করে ওয়ানডে ও টি20-র সাথে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। এফটিপিতে এশিয়া কাপের জন্য একটা স্লট রাখা আছে। ইমিডিয়েট আফটার এশিয়া কাপ আমাদের জিম্বাবুয়ের সাথে একটা এফটিপি কমিটমেন্ট রয়েছে, 2 টেস্ট, 3 ওডিআই অ্যান্ড 3 টি20। এভাবেই আমাদের এখন পর্যন্ত এভাবেই আছে এবং আমাদের সাথে যে এফটিপি কমিটমেন্টগুলো যেগুলো যে অবস্থানে আছে সেভাবেই আমাদের অন্যান্য বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে। ভ্যাকসিন ইস্যুতে থমকে আছে ঘরোয়া ক্রিকেট শুরুর তোড়জোড়। ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার পরেই শুরু হবে এনসিএল। সেজন্য এনএসসির কাছে ক্রিকেটারদের তালিকা পাঠিয়েছে বোর্ড। প্রবাবল প্লেয়াররা যারা আছেন, টিম ম্যানেজমেন্ট যারা আছেন, সাপোর্ট স্টাফ বা গ্রাউন্ড স্টাফ, সবার একটা তালিকা আমরা জমা দিয়েছি ইতিমধ্যে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্চে হচ্ছে না বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ, তবে দুই দেশ একমত হলে ম্যাচ আয়োজনে বাধা নেই এএফসির। অন্যথায় জুনে বিশ্বকাপ বাছাইয়ের বাকি 3 ম্যাচ হবে সেন্ট্রাল ভেন্যুতে, তার সম্ভাবনা জোরালো। এদিকে করোনার টিকা নিয়েছেন জাতীয় দলের 2 কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর। করোনার টিকা কার্যক্রমে জাতীয় দলকে অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করেছে বাফুফে। তারই অংশ হিসাবে সোমবার টিকা নিয়েছেন হেড কোচ জেমি ডে, টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এবং সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। ঢাকায় এসে দল গঠনের লক্ষ্যে লিগের ম্যাচ দেখছেন জেমি ও ওয়াটকিস। কিন্তু জাতীয় দলের খেলা কবে কোথায় হবে তারই ঠিক নেই। এ মাসে আফগানিস্তানের আশা অনিশ্চিত। জুনের সেন্ট্রাল ভেন্যুতেই বিশ্বকাপের বাকি 3 ম্যাচ হওয়ার সম্ভাবনা জোরালো। যদি বাংলাদেশ এবং আফগানিস্তান উভয় দেশ রাজি থাকে তাহলে অবশ্যই ফিফা এবং এএফসি তারা এটাকে মাথায় রেখে ম্যাচটি আয়োজন করবে। যদি আমাদের মার্চ উইন্ডোতে আফগানিস্তানের সাথে খেলা না হয়, জুনের উইন্ডোতে সেন্ট্রালাইজ ভেন্যুতে খেলাগুলো আয়োজিত হবে। ভেন্যু সূচি চূড়ান্ত হলেই জাতীয় দলের ক্যাম্প ও প্রস্তুতির বিষয়ে পরিকল্পনা ঠিক করবে বাফুফে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এএফসি কাপের ভেন্যু চূড়ান্ত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। ডি গ্রুপে বসুন্ধরা কিংসের খেলা হবে মালদ্বীপে। লিগে দুর্দান্ত ফর্মে থাকা কিংসের লক্ষ্য এএফসি কাপের নকআউটে জায়গা করে নেওয়া। ইনফর্ম বেসেরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে। অন্যদিকে ব্রাজিলিয়ান রবিনিওকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার পরিকল্পনা ম্যানেজমেন্টের। লিগ টেবিলের দ্বিতীয় দলের সঙ্গে 12 পয়েন্টের পার্থক্য জানিয়ে দিচ্ছে বসুন্ধরা কিংসের শিরোপা জয়টা কেবল সময়ের ব্যাপার। দেশসেরা ক্লাবের পরের লক্ষ্য এএফসি কাপে বাজিমাত করা। ডি গ্রুপে আয়োজক হওয়ার দৌড়ে ছিল বসুন্ধরা কিংস, তবে এএফসির সিদ্ধান্তে মালদ্বীপে হবে গ্রুপ পর্বের সব ম্যাচ। মে মাসের টুর্নামেন্টকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে ম্যানেজমেন্ট। কলকাতার মধ্যে হওয়ার কথা ছিল, তো কলকাতা থেকে মালদ্বীপ হওয়াতে আমরা স্বাভাবিকভাবে কিছুটা হলেও আমাদের জন্য এটা আনন্দ সংবাদ। কোভিডের একটা ব্যাপার রয়ে গেছে, কোয়ারেন্টাইনের একটা ব্যাপার রয়ে গেছে, প্লাস আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার রয়ে গেছে। তো আমাদের ছিল এএফসি অনুমোদিত তারিখে অন্তত 7 থেকে 10 দিন পূর্বে ভেন্যুতে যাওয়া। রবিনিও বেসেরা 2 লাতিনের ফুটবলীয় শৈলীর প্রশংসা সবখানে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে ধারে আসা রবিনিওর সাথে বড় চুক্তি করতে যাচ্ছে ক্লাব। আর্জেন্টাইন হার্নান বার্কোসকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় নতুন বিদেশিরও খোঁজ রাখছে কিংস। বাংলাদেশি সমর্থকদের এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে রবিনহোকে হয়তো আপনারা আগামী কয়েক বছর বাংলাদেশে দেখতে পারবেন। কলিন রেস এবং বার্কোস নিঃসন্দেহে একটা বাংলাদেশের সমর্থকদের কাছে চিরদিন মনে রাখার মতো পারফর্ম করে গেছে। তো আমার মনে হয় যে রবিনহোকেও বাংলাদেশি দর্শকরা চিরদিন মনে রাখবে তার খেলার কারণেই। লিগের পাশাপাশি এএফসি কাপের কঠিন পরীক্ষা নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন ফুটবলাররাও। লিগের শেষ ম্যাচ পর্যন্ত এভাবেই জয় পেতে চাই, তবে শুধু প্রিমিয়ার লিগ নয়, আমাদের লক্ষ্য এএফসি কাপে ভালো কিছু করা। ভারত আর মালদ্বীপের ক্লাব খেলবে, এখানকার চেয়ে প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে। লিগের প্রথম পর্বে নিজেদের খেলা শেষ হওয়ায় সোমবার রাতে দেশে ফিরে গেছেন কিংসের 3 ফরেন রিক্রুট রবিনিও, বেসেরা আর ফার্নান্দেজ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। ঐতিহ্যের শেষ চিহ্ন হিসেবে টঙ্গীর গুটিয়ায় 3টি তাঁত কারখানা এখনও খটখট শব্দ করে চলছে কালের সাক্ষী হয়ে। অথচ একসময়ে এখানে জামদানি, কাতান, বেনারসির বুননে মুখর থাকত 1200-র বেশি তাঁতকল। ভারতীয় শাড়ির আগ্রাসনে ধ্বংসের মুখে দেশি তাঁত শিল্প। টিকে থাকা সংগ্রামে পেশা ছাড়ছেন তাঁতিরা।
এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। রাজধানীতে সড়ক পারাপারে বেপরোয়া 10% পথচারী, 45% নির্ধারিত স্থান ব্যবহার করেন না, জেব্রা ক্রসিংয়ে অনীহা 65%। এসব তথ্য দিচ্ছে বুয়েটের গবেষণা। এ সমস্যার জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়হীনতার কথা বলছে ট্রাফিক বিভাগ। ধানমন্ডির 27 নম্বর সড়ক, রাস্তা পারাপারে কোনো কিছুরই পরোয়া করছেন না কেউ, যেন নিয়ম না মানার প্রতিযোগিতায় চালক পথচারীরা। প্রতিদিনই এটাকে বারবার বলি মানুষকে, কিন্তু মানুষ একটু সুযোগ পেলে যে দেখেন এই যে আবার আসতেছে। আপনারা আজকে এই নিয়মটা চালু করলেন, হ্যাঁ আমরা মানছি, আমরা ভুল করে যাচ্ছি, কিন্তু রেগুলার তো এই সিস্টেমটা থাকে না। একই অবস্থা মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, আছে ক্রসিং, আছে পুশ বাটনও, তবে এসবে পরোয়া করছেন না কেউই। ক্রসিং আছে, নিয়ম কানুন আছে, নিয়মগুলো জানেন না? হ্যাঁ জানে বুঝতে পারি না, চলে গেছি, ভাবছি যে চলে যেতে পারবো, ওই পারে যাবো, তো ওই জন্য সিগন্যালটা আর একটু উন্নত করা দরকার ছিল আমাদের, যাতে আমরা সবাই এটাকে মেনটেন করতে পারি ভালো মতো। বুয়েটের গবেষণা বলছে সড়ক পার হতে নির্ধারিত জায়গা ব্যবহার করছেন না 45% পথচারী, ফুট ওভারব্রিজে ওঠেন না 65%, আর রাস্তা পার হতে বেপরোয়া 10%। ধানমন্ডি মিরপুর টেকনিক্যাল এবং মালিবাগ বাড্ডা সড়ক পর্যবেক্ষণে দেখা গেছে 80% জেব্রা ক্রসিংয়েরই নামগন্ধ নেই। নির্দিষ্ট জায়গায় জেব্রা ক্রসিং যেমন দেওয়া হয় না, পাশাপাশি যেগুলো দেওয়া হয় সেগুলো মেনটেন্যান্সও করা হয় না, যার ফলে দেখা যায় ওর্ন আউট হয়ে যায়, দেখা যায় না কোথায় আছে জেব্রা ক্রসিং। অনেক ক্ষেত্রে ভুল জায়গায় শুধুমাত্র দেওয়ার জন্যই কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়হীনতা এবং রক্ষণাবেক্ষণে অবহেলার কথা জানাচ্ছে মতিঝিল জোনের এই পুলিশ কর্মকর্তা। আমাদের কোথাও কিন্তু রোড সাইনগুলো, লাইটগুলো নাই, ছিল এরা অকার্যকর, একেবারে অকার্যকর বলা যাবে। আমাদের পার্ট যদি কমপ্লিট হতো, মানে আমাদের লাইনগুলো যদি স্পষ্ট দেয়া থাকতো, তাহলে আমরা হয়তো তাকে আরও সুন্দর বলতে পারতাম। কিন্তু অনেক জায়গায় আমাদের এই কারণে, সিটি কর্পোরেশনের সমন্বয়ের কারণে, আমাদের কারণে, এটা না দেওয়ার কারণে আমরাও তাকে বাধ্য করতে পারছি না। কিছু বিষয়ে দায় স্বীকার করে সংকট সমাধানে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের এই জেব্রা ক্রসিংগুলো, নতুন রাস্তাগুলোতে আপনি দেখবেন যে একেবারে সুন্দরভাবে চিহ্নগুলো দেয়া আছে, কিন্তু পুরনো রাস্তাগুলোতে এই জেব্রা ক্রসিং এবং অন্যান্য বিষয়গুলো আমরা নতুন করে সারা ঢাকা শহরে এগুলো করার উদ্যোগ নিয়েছি। এদিকে বড় কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে টেকসই সমাধানের লক্ষ্যে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দফা সময় বাড়ানো হলেও গতি আসেনি ব্যাংকগুলোর ক্ষুদ্র ঋণ বিতরণে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সিএমএসএমই খাতে 20,000 কোটি টাকার তহবিল থেকে বিতরণ হয়েছে 11,500 কোটি টাকা। ঋণ কার্যক্রমে গতি আনতে ব্যাংকগুলোকে লক্ষ্য ঠিক করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বেসরকারি একটি ব্যাংকে কাজ করতেন ইশরাত জাহান। নিজে কিছু করার ইচ্ছে থেকে এখন তিনি একজন সফল উদ্যোক্তা। কাজ করেন পাটজাত পণ্য নিয়ে। মাত্র 50,000 টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু হলেও এখন তার তৈরি পণ্য যাচ্ছে ইতালি, জার্মানি সহ বিভিন্ন দেশে। কিন্তু করোনার ধাক্কায় এই উদ্যোক্তার আয় কমেছে প্রায় 40%। ক্ষতি সামলে ঘুরে দাঁড়াতে অর্থের প্রয়োজন হলেও ঋণ প্রাপ্তিতে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। অনেকেই আছে যারা ঝরে পড়েছে, আর আমরা যারা এখনো কাজ করে যাচ্ছি আমাদেরকে আসলে অনেক বেশি স্ট্রাগলের মধ্যখান দিয়ে যেতে হচ্ছে। যেমন টাকা ছাড়া তো আসলে একটা ফ্যাক্টরি বাঁচানো সম্ভব না, ওই ক্ষেত্রে আমাদের অন্যান্য সোর্সগুলো থেকে টাকা আনতে হচ্ছে। ব্যাংক থেকে আমার মনে হয় না যে সুবিধাটা ক্ষুদ্র উদ্যোক্তারা আসলে তেমন কেউ পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে সিএমএসএমই খাতে 20,000 কোটি টাকার তহবিল থেকে দেয়া হয়েছে 11,564 কোটি টাকা। 3 বছর মেয়াদী এই তহবিলের ঋণ দেওয়ার সময়সীমা প্রথমে গেল বছর অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এরপর সবশেষ 31 মার্চ পর্যন্ত আরও 3 দফা সময় বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। আর ইকোনমিকে ধরে রাখার জন্য আমাদের এই প্যাকেজটা গভর্নমেন্ট নিয়েছিল, যার কারণে কিন্তু দেখেন আমাদের অর্থনীতি এখনও কিন্তু ভালো কন্ডিশন আছে। তো সেই ক্ষেত্রে এটা ভবিষ্যৎ নিয়ে তো কথা বলা যায় না। আমরা তো আশা করি যে ভবিষ্যতে আর করোনা কোনোদিনই না আসুক। বিশ্লেষকরা বলছেন নানা অজুহাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণে গতি আসেনি। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির মাধ্যমে এই প্রক্রিয়া জোরদারের পরামর্শ তাদের। আরও শক্ত ভূমিকা নিতে পারত বাংলাদেশ। এখনও সময় আছে বাংলাদেশ ব্যাংক ওয়ারি প্রত্যেকটা ব্যাংকের টার্গেটগুলো দিয়ে তাদেরকে মনিটর করা উচিত। যদি সেটা না করে
তারা যদি সে অ্যাচিভ না করতে পারে টার্গেটগুলো, তখন বাংলাদেশ ব্যাংক থেকে নানা রকম পদক্ষেপ নিতে পারে, তাদের অন্য সুবিধাদি সেই সমস্ত ব্যাংকের বন্ধ করে দিতে পারে। এটা না করলে কিন্তু ব্যাংকগুলো এই পরিপালন করবে না। ভালো অবস্থায় নেই প্রাক জাহাজীকরণ খাত এবং নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণও। কৃষিখাতের জন্য ঘোষিত 5,000 কোটি টাকার তহবিল থেকে দেয়া হয়েছে মোট বরাদ্দের 70%-এরও কম। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্য জাতের সংকরায়নে হুমকিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল। বিশেষজ্ঞরা বলছেন এ জাতের সঠিক সম্প্রসারণ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়নে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বিশ্বে ছাগলের জাতের মধ্যে অন্যতম বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল। অধিক বাচ্চা উৎপাদনের সক্ষমতার পাশাপাশি সুস্বাদু মাংসের জন্যও জনপ্রিয়। দেশের আবহাওয়া ব্ল্যাক বেঙ্গল উৎপাদন উপযোগী হলেও বাণিজ্যিকভাবে তেমন প্রসার হয়নি। ব্ল্যাক বেঙ্গলের বংশবৃদ্ধির জন্য দেশে পাঠা ছাগলের স্বল্পতা, তাই খামারিরা অন্য জাতের সংকরায়নের সুযোগ নেওয়ায় এর সংখ্যা বাড়েনি। গবেষকরা বলছেন এ জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উন্নত মানের হওয়ায় চামড়াও বিশ্বে প্রসিদ্ধ। আমাদেরকে দ্রুত কৃত্রিম প্রজনন যে প্রযুক্তি, এটা কিন্তু আমাদেরকে এখন ইন্ট্রোডিউস করতে হবে। কৃত্রিম প্রজননটা যেহেতু আমাদের গভর্নমেন্ট লেভেলে ডিএলএস-এর মাধ্যমে সারা দেশে কৃত্রিম প্রজননের কর্মকাণ্ড চলছেই, ওখানে যদি ছাগলের কর্মকাণ্ডটাকে আমরা ট্যাগ করে দিতে পারি, তাহলেই কিন্তু এই ছাগলকে আমরা রক্ষা করতে পারবো এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের দেশের গরিব মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যেমন হবে, আমাদের যে মাংসের চাহিদা, সেই চাহিদাও আমরা পূরণ করতে সক্ষম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উৎপাদন বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্য জাতের সংকরায়নে হুমকিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল। বিশেষজ্ঞরা বলছেন এ জাতের সঠিক সম্প্রসারণ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়নে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বিশ্বে ছাগলের জাতের মধ্যে অন্যতম বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল। অধিক বাচ্চা উৎপাদনের সক্ষমতার পাশাপাশি সুস্বাদু মাংসের জন্যও জনপ্রিয়। দেশের আবহাওয়া ব্ল্যাক বেঙ্গল উৎপাদন উপযোগী হলেও বাণিজ্যিকভাবে তেমন প্রসার হয়নি। ব্ল্যাক বেঙ্গলের বংশবৃদ্ধির জন্য দেশে পাঠা ছাগলের স্বল্পতা, তাই খামারিরা অন্য জাতের সংকরায়নের সুযোগ নেওয়ায় এর সংখ্যা বাড়েনি। গবেষকরা বলছেন এ জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উন্নত মানের হওয়ায় চামড়াও বিশ্বে প্রসিদ্ধ। আমাদেরকে দ্রুত কৃত্রিম প্রজনন যে প্রযুক্তি, এটা কিন্তু আমাদেরকে এখন ইন্ট্রোডিউস করতে হবে। কৃত্রিম প্রজননটা যেহেতু আমাদের গভর্নমেন্ট লেভেলে ডিএলএস-এর মাধ্যমে সারা দেশে কৃত্রিম প্রজননের কর্মকাণ্ড চলছেই, ওখানে যদি ছাগলের কর্মকাণ্ডটাকে আমরা ট্যাগ করে দিতে পারি, তাহলেই কিন্তু এই ছাগলকে আমরা রক্ষা করতে পারবো এবং এর মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের দেশের গরিব মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যেমন হবে, আমাদের যে মাংসের চাহিদা, সেই চাহিদাও আমরা পূরণ করতে সক্ষম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উৎপাদন বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের মাঝে বিতরণ করা হচ্ছে উৎপাদিত উন্নত জাতের পাঠা। আসল জাতের ব্ল্যাক বেঙ্গলের পাঠা স্বল্পতার ক্ষেত্রে এই জাতের সংরক্ষণে বাধা সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের বর্তমান সরকার যে কার্যক্রম করছে, সরকারি খামারগুলিকে স্ট্রেন্থেন করছে এবং কার্যক্রম জোরদারের মাধ্যমে পাঠা উৎপাদন বৃদ্ধি করছে এবং পাঠা যদি সঠিকভাবে আমরা খামারিদের মাঝে পাঠা দিতে পারি এবং সেই পাঠা দিয়ে গ্রামীণ পর্যায়ে মানুষের প্রাকৃতিক পদসেবা চালু আছে, সেটাকে যদি আরও জোরদার করতে পারি, তাহলে ব্ল্যাক বেঙ্গল জাত সংরক্ষিত হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে ছাগল 2,80,00,000, এর 60% ব্ল্যাক বেঙ্গল জাতের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে $178 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 32,84,00,000 টাকা বেশি। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো $44.12 মিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থবছরের 8 মাসে দেশে রেমিটেন্স এসেছে $1,668,72,00,000। সংশ্লিষ্টরা বলছেন সরকারের নগদ প্রণোদনা এবং করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স বেশি এসেছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়া সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে গাজীপুর টঙ্গীর গুটিয়া এলাকার তাঁতশিল্প। হাতে গোনা কয়েকটি পরিবার তৈরি করছেন ঐতিহ্যবাহী জামদানি, কাতান ও বেনারসি শাড়ি। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা ও কারিগরি সহযোগিতা দরকার বলছেন সংশ্লিষ্টরা।
কিন্তু ভারতীয় শাড়ির অবাধ প্রবেশ, সুতার দাম বৃদ্ধি এবং শ্রমিক সংকট সহ নানা সমস্যায় এই শিল্প এখন বন্ধের মুখে। তবুও ঐতিহ্যের শেষ চিহ্ন হিসেবে এখনো বেশ কয়েকটি তাঁত শিল্প কারখানায় তৈরি হচ্ছে জামদানি, কাতান ও বেনারসি শাড়ি। শ্রমিকের মজদুরি বেশি দিতে হয়, আর এটা বেচতে গেলে দাম কম। ইন্ডিয়ান শাড়ি আইসা আমাদের শাড়িটা নিতে চাইতেছে না। মনে করেন আগে একটু সুখ সুবিধা পাওয়া গেছে, বাজারে গেলে বিক্রি হয়েছে, চাহিদা ভালো ছিল। কোনো কোনো ক্ষেত্রে গিয়া মালিক পুঁজি পায়, কোনো কোনো ক্ষেত্রে লস হয়, এই কারণে কারখানা অনেক ড্যামের হচ্ছে। তবে খরচের টাকা না ওঠায় লোকসান গুনতে হচ্ছে তাঁতিদের, তাই অনেকেই ছাড়ছেন আদি পেশা। চিন্তা ভাবনা আছে অন্য অন্য ব্যবসা করার চিন্তা ভাবনা, কারণ ইন্ডিয়ার যেভাবে শাড়ি আমার বাংলাদেশ আইতেছে, আমি এই ব্যবসা লাগার মতন ক্যাপাসিটি করতেছি না। ভারতীয় শাড়ি বিক্রি বেড়ে যাওয়ায় দেশীয় তাঁত শিল্প টিকতে পারছে না স্বীকার করে বিসিকের এই কর্মকর্তা জানান, তাঁত শিল্প রক্ষায় দেয়া হবে আর্থিক সহায়তা। বিভিন্ন প্রশিক্ষণ বিসিকে চলমান আছে, সেই প্রশিক্ষণের আওতায় তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। তাদের চাহিদা মাফিক আমরা তাদের আর্থিক সহায়তার ব্যবস্থা নিব। টঙ্গীর বুটি এলাকায় বর্তমানে মাত্র 3টি কারখানায় তাঁত বুনছেন কারিগররা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।